হৃদয় সেই সূচনার জন্য ছেলে দেখছেন, সেই খবরই সুরভি বেগম জানালেন সূচনাকে। খবরটা শুনেই মুখে যেন অমাবস্যা নেমে এলো তার। সুরভি বেগম তা দেখে সূচনার মাথায় হাত বুলিয়ে বললেন, মা রে, মন খারাপ করিস না। দেখিস তোর জীবনটাও খুব সুন্দর করে গড়ে দিব আমি। অনেক ভালো ছেলের সাথে বিয়ে দিব তোকে আমরা। মনকে একটু মানিয়ে নে মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি বিয়ে করতে চাই না খালামণি। ফুপিয়ে কেঁদে উঠল সূচনা। সুরভি বেগম বললেন, এমন কথা বলে না মা, বিয়ে সকলেরই করতে হয়, হোক ছেলে হোক মেয়ে, সকলেরই সংসার ধর্ম পালন করতে হয় মা। আমরা ছেলে দেখছি, তোমার পরীক্ষাটা শেষ হলেই বিয়ে হবে। এখন শুধু ঠিকঠাক করে রাখবো। কি করে মেনে নেব আমি? কি করে অন্য কাউকে স্বামীর আসনে বসাবো বলতে পারো? যাকে কোনোদিনও ভালোই বাসতে পারবো না, তার সাথে কি করে সংসার ধর্ম পালন করব বলতে পারো? ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল সূচনা। মেয়েরা সব পারে মা, মেয়েদের মধ্যে আল্লাহ তাআলা সবটা সহ্য করার ক্ষমতা দিয়েছে। আমি জানি আমার মাটাও পারবে সব মানিয়ে মেনে নিতে। মানিয়ে নেওয়া বলাটা যত সহজ, নিজে মানিয়ে নেওয়াটা কি তত সহজ খালামণি? শান্ত হয়ে অশ্রুসিক্ত নয়নে চেয়ে বলল সূচনা। সুরভি বেগম তার ছেলের হাসি দিয়ে বললেন, মেয়েদের কাছে সব সহজ। অতীতটা কি ভুলে থাকা যায় খালামণি? অতীত মুছে কি বর্তমান আর ভবিষ্যতে মন দেওয়া যায়? তাই যদি হয়, এত কিছুর পরও আমার বুকের ভিতর ছটফট কেন করে? কেন কষ্ট হয় আমার? মাঝরাতে কেন নিঃশব্দে কাঁদি আমি? মেয়েদের কোনো অতীত থাকতে নেই, মেয়েদের বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে সারা জীবন পার করতে হয়। মেয়েদের কোনো অতীত থাকতে নেই সূচনা, তোর কোনো অতীত নেই, নেই কোনো অতীত, ভুলে যা তুই সব। তাহলে যে আমার নিজের জন্মদাত্রীকেও ভুলে যেতে হবে। সূচনা, হ্যাঁ খালামণি, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুই কিন্তু কথা দিয়েছিস। সূচনা আবারও দুকড়ে কেঁদে উঠল, বলল, আমাকে আরেকটু সময় দাও খালামণি, আমার আরও সময় চাই। মনের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করতে পারবো না, প্লিজ। আর কথা বাড়ালেন না সুরভি বেগম। কিছুক্ষণ চুপ থেকে বেরিয়ে গেলেন রুম থেকে। সূচনা হাঁটুতে মুখ গুজে অনেকটা সময় কাঁদল। নয়না বাপের বাড়ি যাবে, রাদীপ অফিসের কাজে বিজি, মাহের নতুন চাকরিতে জয়েন করেছে, ব্যাংকে চাকরি হয়েছে তার, বেশ ভালো স্যালারি, তাই প্রথম দিকে অফিস মিস দেওয়া ঠিক হবে না ভেবেই নয়না আর মাহেরকে ফোন করেনি। সুরভি বেগমকে নিয়ে বলল সে সূচনাকে সাথে করে নিয়ে বাপের বাড়ি যেতে চায়। দাদু তো সকালে তাকে ধমকেছে এই সময় একা কোথাও যাওয়া যাবে না, বাপের বাড়ি যাওয়া নিয়ে এত তাড়া কেন তা নিয়েও কটু কথা শুনিয়েছেন। কিন্তু নয়নার খুব মন কেমন করছে, তার বাবার শরীর বেশি ভালো না, গতকাল রাতেই খবর পেয়েছে সে, তাই মনটা বড় ছটফট করছে বাড়ি যাওয়ার জন্য। সুরভি বেগম আর তার ছটফটানি বুঝতে পেরে অনুমতি দিয়ে দিলেন। রাদীপকে সুরভি বেগমই ফোন করে বুঝিয়ে বললেন, সূচনার মনটা ভালো নেই, যেতে মন চাচ্ছে না, আবার নাও করতে পারছে না। মনে এক প্রকার অনীহা নিয়ে কাপড় গোছালো সে। 2-3 দিন তো থাকতেই হবে গিয়ে, এর আগেও গিয়েছিল একবার, 3 দিনের আগে আসতেই দেয়নি, তাই 3 দিনের কাপড় গুছিয়ে ব্যাগে তুলল সে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে সাগরবক্ষের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন। চারিদিকে শুধু পানি আর পানি। এর আয়তন 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ঝিনুক, 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল, 157 প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, 240 প্রজাতির সামুদ্রিক মাছ, 4 প্রজাতির উভয়চর ও 120 প্রজাতির পাখি পাওয়া যায়। গতকালই রিসর্টে উঠেছে রুদ্র হৈমি, তারপর থেকে তারা দুজন রেস্ট নিয়ে যাচ্ছে। হৈমির শরীরটা ভালো ছিল না বলে রুদ্র আর বাইরে যায়নি। দুজনই শুয়ে আছে নানা রকম গল্প করতে করতে। সেন্ট মার্টিন নিয়ে ছোট করে বর্ণনা দিল রুদ্র। হৈমিও মনোযোগ দিয়ে শুনল। বাঁচতে হলে জানতে হবে, আর জানতে পারলে মানুষ শিখতে পারবে। দুপুর 2টো বাজে, রেডি হয়ে বের হতে হবে হৈমির কাছে শাওয়ারে। রুদ্র হৈমিকে সমুদ্র সৈকতের প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করাতে চায়। দেখতে চাই হৈমির মাঝে সকল প্রকৃতির স্নিগ্ধতাকে, যে স্নিগ্ধতা তাকে দ্বিগুণ মোহিত করে তুলবে তার অর্ধাঙ্গিনীর প্রতি। পূরণ করতে চায় তার সকল স্বপ্নকে, যা শুরুটা করবে এখান থেকেই। সেদিনের বলা স্বপ্নের কথাটা জানতেই রুদ্র সিদ্ধান্ত নেয় তার প্রিয় এই দ্বীপেই নিয়ে আসবে তার প্রিয়তমাকে। নিয়ে এসেছে সে, কিন্তু এখনও পূরণ করা হয়নি তার স্বপ্নকে। মনে মনে ঠিক করে নিলেও হৈমির ইচ্ছে পূরণ করবে
বদলে সেও চাইবে কিছু। সেও জানবে তার ইচ্ছে, তার স্বপ্ন, যেগুলো শুধুমাত্র হৈমি পূরণ করতে পারবে। শুধু হানিমুন আর একে অপরের স্বপ্ন পূরণটাই একমাত্র উদ্দেশ্য নয় রুদ্রর, তার আরও উদ্দেশ্য রয়েছে। হৈমি শুধু বইয়ের পাতায় মুখ গুজে জ্ঞান বৃদ্ধি করুক এটা চায় না। সে চায় বইয়ের বাইরেও সে জানুক, বুঝুক। তাকে যেমন মানুষকে চেনাতে চায়, তেমনই চায় দেশ বিদেশ সম্পর্কে জানাতে। তার জ্ঞানের ভাণ্ডার সীমিত, তাই তার জ্ঞান বুদ্ধির জন্য যা যা করণীয় সবটা করবে সে, যাতে তার সন্তানটা একজন ভারী বুদ্ধিসম্পন্ন, শিক্ষিত, জ্ঞানী, আদর্শবান মা পায়। তার অবর্তমানে তার স্ত্রী যেন তার সন্তানদের সঠিকভাবে মানুষ করতে হিমশিম না খায়। শাওয়ার নিয়ে বের হতে রুদ্র বলে শাড়ি পরতে। হৈমি আর চোখে চেয়ে চুল মুছতে মুছতে বলে, তাহলে আপনিও শেরওয়ানি পরুন মশাই। হৈমির দুষ্টুমি বুঝে রুদ্র শাসানো গলায় বলে, যা বলেছি তাই করো। হৈমি মুসকে সে শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোট বের করে রুদ্রর দিকে তাকায়। রুদ্র এক পলক চেয়ে কাবলি খুলে তোয়ালে গলায় ঝুলিয়ে বাথরুমে ঢুকে পড়ে। শাড়ির আঁচল মেঝেতে পড়ে আছে, হৈমি কুচি ঠিক করায় ব্যস্ত। মেরুন আর ব্লু কালারের কম্বিনেশনে তাঁতের শাড়ি পরেছে হৈমি। ওপরের দিকে ঠিক থাকলেও নিচের দিকটা গোছানো হচ্ছে না। বিরক্তি মুখে বারবার ঠিক করার ট্রাই করছে। রুদ্র চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতে আয়নায় দেখতে পেল হৈমির অবস্থা। ফর্সা পেটটা থেকে চোখ সরিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। হৈমির চুল বেয়ে পানি পড়তে পড়তে ব্লাউজ অর্ধেক ভিজে গেছে। রুদ্র রেডি, অথচ হৈমি শাড়ি নিয়েই পড়ে আছে। শেষমেশ বিরক্ত হয়ে রুদ্র বলল, বাইরে যাওয়ার ইচ্ছা আছে তো, নাকি এভাবে আমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো? আপনি তো মহা খারাপ, কথায় হেল্প করবেন তা না লুচ্চামি শুরু করেছেন। অ্যাটেনশন পেতে হবে কেন? রাতে কি ঘাস কাটেন? আমার এত এনার্জি নাই যে রাতে এত টর্চার সহ্য করে দিনেও অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করব। রুদ্র কিছু বলল না, বুঝলো বউ তার খেপে গেছে। মেয়ে মানুষ গোছগাছ নিয়ে কী পরিমাণ সিরিয়াস থাকে তা সে তার বউকে দেখেই বুঝেছে। এই মেয়ে সাজ পাগল, তাই সাজে 19 থেকে 20 হলে তার মাথা গরম হয়ে যায়। হৈমির শাড়িটা কোনো রকমের সাইডে এনে কুচি গুছতে যাবে, তখনই আচমকা রুদ্র তার উপর হামলে পড়ল। ঠোঁটে গভীরভাবে কিছুক্ষণ চুমু খেয়ে কোমরে হাত দিয়ে স্লাইড করতে শুরু করলো। এমন সিচুয়েশনে ফেলাই হৈমি না পারল কিছু বলতে, আর না পারল নিজেকে ঠিক রাখতে। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। প্রায় রুদ্র বউকে আদর করতে ব্যস্ত। হৈমি মিনমিন করে বলল, আমরা না বাইরে যাব? আপনি তো কাল বললেন আজকে সেন্ট মার্টিনে সূর্যাস্ত দেখাবেন আমাকে, তাহলে এমন করছেন কেন? কতক্ষণ ধরে সহ্য করছিলাম। ভেজা চুলে অর্ধনগ্ন অবস্থায় বউকে এত সময় ধরে দেখলে ফিলিংসে যদি না আসে, তাহলে কিসের পুরুষ মানুষ আমি? হৈমি এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল, মুখ ভেঙচি দিয়ে বলল, আলুর পুরুষ মানুষ একদম কাছে ঘেসবেন না বলে দিচ্ছি। বেরিয়ে যান রুম থেকে, আমি রেডি হয়ে আসছি। রুদ্র বাঁকা হেসে ঘড়িতে চেয়ে টাইম দেখে নিয়ে বলল, ওকে, তাড়াতাড়ি এসো, আমি বাইরেই আছি। প্রচণ্ড ক্ষুধা লেগেছিল হৈমির, তাই রিসর্টের রেস্টুরেন্টেই খেয়ে নিল তারা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রুদ্রর হাত ধরে হাঁটতে থাকলো হৈমি। মনে তার খুব প্রেম প্রেম পাচ্ছে, তাই বিড়বিড় করে বলছে, জান, তুমি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যেতে রাজি, দরকার পড়লে ওই নীল সাগরে ঝাঁপিয়ে মরতেও রাজি। কিলকিল করে হেসে উঠল হৈমি। মনে মনে দুষ্টুমি করে হেসে ফেলল সে। রুদ্র চোখ গরম করে চেয়ে দাঁত চেপে বলল, এটা কি ধরনের পাগলামি? মানুষ তাকিয়ে দেখছে, এভাবে হাসছো কেন? হৈমি চুপসে গেল। আশেপাশে চেয়ে দেখলো সত্যি দুটো মেয়ে গোল গোল চোখে চেয়ে আছে। তাই সে ভদ্র হয়ে রুদ্রর পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো। সৈকতের পাশে ছাতা দেওয়া চেয়ারে ঘণ্টা চুক্তিতে বসলো ওরা। পাশেই সেন্ট মার্টিনের ডাবের পর্সা। এখানে এত নারকেল গাছ যে গুণে শেষ হবে না। এই জন্যই সেন্ট মার্টিনের আরেক নাম দেওয়া হয়েছে নারকেল জিঞ্জিরা। হৈমি ওটা সেটা দেখে রুদ্রকে প্রশ্ন করছিল। নারকেল গাছ নিয়ে প্রশ্ন করতেই রুদ্র তাকে জানালো সেন্ট মার্টিনের আরেক নামের কথা। হৈমি উৎসুক নয়নে চেয়ে শুনল। হঠাৎ রুদ্র বলল, ডাবের পানি খাবে? না, ফুচকা খাবো। ঠোঁট ফুলিয়ে বলল হৈমি। থাপড়িয়ে ওই সাগরের মাঝখানে ডাবিয়ে আসবো, বসো, আমি আসছি। বলে উঠে গিয়ে ডাব নিয়ে এলো। ডাবের পানি ভীষণ মিষ্টি। পানিতে চুমুক দিতে দিতেই বেলা পড়ে গেল। পশ্চিম আকাশে লালের আভা আর টকটকে লাল সূর্য বিদায় নেওয়ার অপেক্ষায়। এখানে বাইসাইকেল ভাড়া পাওয়া যায়। সেই সাইকেলে সৈকতে ঘুরতে লাগলো বেশ কিছু তরুণ তরুণী। তাদেরকে হৈমিও বায়না দিল সাইকেলে করে ঘুরবে। রুদ্র একটা সাইকেল ভাড়া করলো, হৈমিকে সামনে বসালো খুব সাবধানে। শাড়ি পরায় তার একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু রুদ্র সামলে নিল। সে পেছনে বসে যেন বুকে পুড়ে নিল হৈমিকে।
কিছু তরুণ তরুণীর মধ্যে তারাই যেন শুধু কাপড়, অন্যান্য কারো পরনে শাড়ি ছিল না, কারো পরনে কাবলি ছিল না, যার কারণে ওরা দুজনেই ছিল ভিন্ন। যে কারো নজরে ওরা দুজনেই আগে আসবে এই মুহূর্তে। হৈমির সামনে ছিল, রুদ্র ছিল পেছনে, আশেপাশে রয়েছে অনেকেই। সকলের দৃষ্টি স্থির রেখেছে সমুদ্র সৈকতের শেষ প্রান্তের কমলা রঙের গোলাকার সেই সূর্যটার দিকে। ধীরে ধীরে গোলাকার সূর্য যেন ডুব দিতে থাকলো ওই নীল সমুদ্রে। সে কি মনোরম দৃশ্য! চারিদিকে রয়েছে নিস্তব্ধতা। সকলের সূর্যাস্তের মনোরম দৃশ্যটা যেন হৃদয় থেকে উপভোগ করছে। হৈমির শরীর শিউরে উঠেছে কেমন, আনন্দে আত্মহারা মন তার। তার এই আনন্দ চোখ দিয়ে যেন উপচে পড়ছে। বুঝতে পেরে পেছন থেকে বুকে পুরে নিল রুদ্র হৈমিকে। মাথায় পরপর 3টে কিস করে সামনে ঘুরিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিল। একসময় টুপ করে সূর্যটা ডুবে গেল, তবে লাল আভা আরও কিছুটা সময় দেখা গেল। সেই লালচে আভায় কয়েকজোড়া চোখ দেখতে পেল একজোড়া কাপলকে। এরা যেন একে অপরের সাথে মিশে রয়েছে। এই দিন, এই সময়টা যেন আজীবন স্মরণীয় হয়ে থাকবে ওদের মনে। শুধু ওদের মনে নয়, ওখানে উপস্থিত প্রত্যেকের মনেই। সূর্যাস্তের পাশাপাশি তারা দেখেছে কারো গভীর প্রেম, গভীর ভালোবাসাকে, কারো বুকের ভেতর বন্দী হয়ে থাকা এক বন্দিনীকে। পরের দিন ফজরের নামাজ পড়ে রিসর্ট থেকে বেরোলো হৈমি আর রুদ্র। সূর্যোদয় দেখার জন্য ওরা চলে যায় সানরাইজ ভিউ পয়েন্টে। সেন্ট মার্টিনে সূর্যোদয়ের সময়টি হচ্ছে 6:02, কিন্তু ওরা তার কিছু সময় আগেই চলে যায় সেখানে। আজ আকাশ পরিষ্কার, আকাশে মেঘ নেই, চারিদিকে কুয়াশাও পড়েনি তেমন। সূর্যোদয় সঠিক সময়ে দেখা যাবে এটাই আশা। প্রতিদিন নিত্য নতুন অনুভূতির সাথে পরিচয় করায় রুদ্র হৈমিকে, প্রায় নিত্য নতুন ভালোবাসার ঠিকানা। এক মানুষ, এক স্পর্শ, অথচ অনুভূতিতে যেন মিশে থাকে নতুনত্ব। এত সুখ, এত প্রেম রুদ্র ব্যতীত কারো থেকে পাওয়া হতো না বলেই হয়তো উপরওয়ালা তাকে রুদ্রর নামে করে দিয়েছে। পৃথিবীতে ভালো মন্দ মিশেই মানুষের বসবাস। রুদ্র সবটাই হয়তো ভালো নেই, কিন্তু যতটা ভালো আছে ততটাতেই রয়েছে অজস্র সুখ। হোক না মানুষটা রাগী গম্ভীর, হোক না সাংঘাতিক বদমেজাজি, ভালোবাসাটা যে খাঁটি এতেই চলবে তার, ভাবল হৈমি। আকাশের নীল আর সমুদ্রের নীল মিলেমিশে একাকার। তীরে বাঁধা নৌকা, নান্দনিক নারিকেল বৃক্ষের সারি আর ঢেউয়ের ছন্দে মৃদু পবনের কোমল স্পর্শ। সমুদ্র পাড়ে রুদ্রের হাত ধরে হেঁটে চলেছে হৈমি, আর মনে মনে এসবই ভেবে যাচ্ছে সে। সূর্যোদয় দেখে তার সমুদ্র পাড়ে হাঁটছে। হঠাৎ হৈমি বলল, চলুন না নৌকা দিয়ে ঘুরে আসি দুজনে। না, আমি যাব প্লিজ। আমার খুব ইচ্ছে জানেন, আমি এমন নীল সমুদ্রের মাঝে নিজেকে কতবার দেখেছি, কিন্তু সেটা স্বপ্নে। বলে মন খারাপ করলো হৈমি। বাইরে করতে হবে না, ইচ্ছেটা পূরণ করব। আপাতত ব্রেকফাস্ট করে নি, চলো। সত্যি? সত্যি। রাত 10টা বাজে। হঠাৎ রুদ্র বলল শাড়ি পরতে, তা আবার সাদা শাড়ি। একটি শপিং ব্যাগ বের করে ধরিয়ে দিয়ে কোথায় চলে গেল জানে না হৈমি। ব্যাগে শাড়ি আর কিছু গহনা পেল, গহনাগুলো মুক্তোর। এত পাতলা শাড়ি পরতে বেশ দ্বিধা হচ্ছে হৈমির, কিন্তু রুদ্র আদেশ তো মানতেই হবে। সাদা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, ম্যাচিং গহনা পরে নিল। শেষে পড়ল সাদা রেশমি চুড়িগুলো। তার যা গায়ের রং, যাই পরুক না কেন একদম মানিয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। গাঢ় গোলাপি রঙের লিপস্টিক ঠোঁটে লাগিয়ে চুলগুলো আঁচড়ে নিল ঠিক মতো। তারপর ফোন করলো রুদ্রকে। রিসিভ হতেই বলল হয়ে গেছে। রুদ্র তাকে বের হতে বলে ফোন কেটে দিল। রুদ্র আগে হেঁটে যাচ্ছে, পেছনে হৈমি। এত পাতলা শাড়িতে বড্ড অস্বস্তি হচ্ছে। অবশ্য এত রাতে তার দিকে নজর দেওয়ার কেউ নেই, একমাত্র রুদ্র ছাড়া। সমুদ্র পাড়ে চলে গেল ওরা। সেখানে কিছু সময় দাঁড়িয়ে থাকার পর তীরে বাঁধা নৌকা থেকে কেউ তাদের ইশারা করলো। রুদ্র গিয়ে আগে উঠলো, তারপর হৈমির দিকে হাত বাড়িয়ে দিল। হৈমি এক হাতে শাড়ির কুচি ধরে আরেক হাত রুদ্রর দিকে বাড়িয়ে দিল। শীত মৌসুমে সমুদ্র শান্ত থাকে এবং গ্রীষ্ম বর্ষা মৌসুমে সমুদ্র উত্তাল থাকে। তখন চলাফেরা ঝুঁকিপূর্ণ। সময়টা যেহেতু অক্টোবরের মাঝামাঝি, আবহাওয়া অনেকটাই শীতল। অক্টোবরের পুরোটা সময়ই রুদ্র হৈমিকে নিয়ে এখানে থাকবে। নভেম্বর থেকে মার্চ মাস অবধি সেন্ট মার্টিনে পর্যটকদের আনাগোনা থাকে। হৈমির খুব ভয় করছে। চারদিকে শীতল হাওয়া শরীরের শিহরণ জাগিয়ে তুলছে। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। রুদ্র তাকে বসতে দিচ্ছে না, এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। একদিকে যেমন আনন্দ হচ্ছে, অন্যদিকে ভয়ে বুক ধুকপুক ধুকপুক করছে তার। রুদ্র বুঝতে পেরে আরও চেপে নিল নিজের সাথে। জ্যোৎস্না রাত, আকাশ নীল, সমুদ্র নীল। সমুদ্রের বুকে একজোড়া দম্পতি রয়েছে সমুদ্র বিলাস। রুদ্র আস্তে করে হৈমির পেছনে দাঁড়িয়ে হৈমির মাথা ঠাকালো তার বুকে। দুহাতে হৈমির দুহাত দুদিকে মেলে ধরল। চুরির রিনিক ঝিনিক শব্দে, চুলের কড়া ঘ্রাণে মন যেন মাতোয়ারা। চারিদিকের মৃদু বাতাসে উড়ছে হৈমির পিঠ ছোঁয়া চুলগুলো। শাড়ির আঁচলে একদিকে যেন পতাকার ন্যায় বয়ে যাচ্ছে। প্রকৃতির নির্মল বাতাসে সমুদ্রের মৃদু ঢেউয়ের ভালোবাসার অন্য এক অনুভূতির সাক্ষী হলো ওরা।
রিসোর্টে ফিরে ফ্রেশ হয়ে নিল দুজনেই। ফোনে কথা বলছে রুদ্র। দাদু ফোন করেছে, ওদিকের কাজের ব্যাপারে সব খবর দিচ্ছে। দাদুর সাথে কথা বলে রেদওয়ান শেখকে ফোন করলো রুদ্র। তাকে সবটা বুঝিয়ে দিয়ে ফোন রাখলো। শুকনিরের বাচ্চাদের জন্য নতুন কিছু ভাবনাই আছে তার। হৈমি এখন পড়াশোনার সাথে সংসার সামলাবে। দাদুরও বয়স হয়েছে, তাই এই বাচ্চাদের দেখাশোনা করার জন্য বেশ কজন মানুষ লাগবে। পাশাপাশি স্কুল প্রতিষ্ঠা করবে সেখানেই। ক্লাস 5 অবধি বাচ্চারা সেখানেই পড়াশোনা করবে। সব কিছুর জন্য বেশ সময় দরকার, অর্থ দরকার। শুকনিরের পাশে যে বাড়িটি তৈরি করতে চেয়েছে রুদ্র, সেটি 4তলা করার কথা থাকলেও সিদ্ধান্ত বদলে 2তলা করার প্ল্যান করেছে। হৈমিকে সবটা জানালে হৈমি বলেছে রুদ্র যা করবে তাই, যা করলে ভালো হয় তাই করুক। প্রায় 2 ঘন্টা সময় বসে কাজ করলো রুদ্র। কাজ শেষে ল্যাপটপ অফ করে বিছানার একপাশে রেখে শুয়ে পড়ল। হৈমি বেঘরে ঘুমোচ্ছে আর উল্টোপাল্টা নড়াচড়া শুরু করে দিয়েছে। রুদ্রের ঘুম আসছে না। মনটা হঠাৎই কেমন যেন বিষণ্ণ হয়ে গেছে তার। হৈমি নড়াচড়া করতে করতে রুদ্রের বুকে এসে মাথা রেখে জাপটে ধরল। রুদ্র তাকে জড়িয়ে নিতে গিয়েও নিল না, বরং ডাকতে শুরু করলো। কিন্তু হৈমি উঠল না। কপালে 3 ভাঁজ ফেলে আবারও বেঘরে ঘুমোতে লাগলো। বাধ্য হয়ে বসে জোরে ধমকে ধমকে ডাকলো রুদ্র। হৈমিরও ঘুম ছেড়ে গেছে। রুদ্র থেকে সরে গিয়ে উঠে বসে হাই দিতে দিতে বলল, আপনি এত নিষ্ঠুর, আমার এত সুন্দর ঘুমটা আপনি এমন নির্দয়ভাবে ভেঙে দিলেন। দেখুন তো, চোখ খুলতেই পারছি না। বলে 2 হাত দিয়ে টেনে টেনে চোখ খুলতে লাগলো। বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসো। কে? পাগল হয়ে গেছেন আপনি? এত রাতে ঘুম বাদ দিয়ে চোখে মুখে পানি দেবো কেন? আমি ঘুমাবো। বলে শুয়ে পড়ল। রুদ্র হৈমির দিকে এগিয়ে গিয়ে হৈমির গলায় মুখ ডুবিয়ে দিল। সাথে সাথে হৈমির চোখ দুটো বড় বড় হয়ে গেল। চিল্লিয়ে উঠল সে। 2 হাতে রুদ্রকে সরানোর চেষ্টা করতে লাগলো। রুদ্র গলা থেকে মুখ উঠিয়ে মুখোমুখি হয়ে জিজ্ঞেস করলো, ঘুম ছেড়ে গেছে আমার চোখে, ঘুম ছেড়ে গেছে চোখে, মুখে পানি দিতে হবে না। আপনি এত অসভ্য। এখনো সন্দেহ আছে? ছি, ছাড়ুন, গরম লাগছে আমার। বাঁকা হেসে সরে গেল রুদ্র। বালিশে মাথা রেখে চিত হয়ে শুয়ে চোখ বুঝলো। এক হাত কপালের ওপর রেখে বলল, বাচ্চা চাই আমার, আমি বাবা হতে চাই। ছোট ছোট হাতগুলো ধরতে চাই, ছোট ছোট হাতের স্পর্শ এই গালে পেতে চাই। আমার পুরো ঘর জুড়ে হাঁটি হাঁটি পাপা করে কেউ ঘুরে বেড়াক, 2 চোখ ভরে সে দৃশ্য দেখতে চাই। প্রচণ্ড আবেগী হয়ে কথাগুলো বলল রুদ্র। কিন্তু সবাই যে বলে আরও পরে বেবি নিতে, এত তাড়াতাড়ি নাকি কেউ বেবি নেয় না। নয়না আপু সেদিন বলে দিয়েছে 2-1 বছর পর বেবি নিতে। কার কথা বেশি ইম্পর্ট্যান্ট? চুপ হয়ে গেল হৈমি। নিচু স্বরে বলল, আপনার। তাহলে ওই ট্যাবলেটগুলো আর খাবে না হৈমি। আমার বাচ্চা চাই, আমি বাবা হতে চাই। স্ত্রী সন্তানের মাঝে আমার সমস্ত সুখ খুঁজে পেতে চাই। হৈমি গভীর এক দীর্ঘশ্বাস ছাড়ল। রুদ্র ফিরে তাকাতেই চোখ সরিয়ে নিল। রুদ্র ধীরে ধীরে কাছে গেল তার। বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমরা 2টো বেবি নেব হৈমি, আর দুজনকে খুব আদর যত্ন নিয়ে মানুষ করব। আমি আমার মা বাবা দাদাকে দেখিয়ে দিতে চাই 2টো সন্তানকে কিভাবে মানুষ করতে হয়, কিভাবে দুজনের বাবা দুজনের মা হয়ে উঠতে হয়। তাহলে কি আমাদের টুইন বেবি হবে? রুদ্র চমকে তাকালো। হৈমি লজ্জা পেয়ে মুখ লুকালো তার বুকে। রুদ্র মৃদু হেসে বলল, আল্লাহ যা দেবে তাতে খুশি। যদি টুইন না হয়, একটা বেবি হয়ে গেলে খুব তাড়াতাড়ি আরেকটা নেবে। আমি আর রাদীপ ভাই 2 বছর ছোট পরে হলেও অনেকে আমাদের টুইনই ভাবত। ছোটবেলা নাকি দেখতে পুরো একই রকম ছিলাম। আমিও ছবিতে দেখেছিলাম, অনেক মিল আপনাদের। এক মনে কথা বলছিল হৈমি। রুদ্র সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার এখন হৈমিকে চাই। শারীরিক সম্পর্ক করতে উদ্যত হতেই হৈমি বাধা দিল। বলল, আমার খুব ভয় করছে। মানে কিসের ভয়? ধমকে উঠল রুদ্র। ধমক দিচ্ছেন কেন? যদি বাবু এসে যায়? ফাইজলামি কম করো হৈমি। মানুষ একটা বাচ্চার জন্য কত হাজারে করে, আর তুমি বাচ্চা আসবে বলে ভয় পাচ্ছ? মাথা গরম করিও না আমার। হৈমিকে আর কিছু বলার সুযোগ দিল না রুদ্র। রুদ্র মুখে মাথা গরম করিও না বললেও তার যে মাথা গরম হয়ে গেছে বুঝতে আর বাকি রইল না হৈমির। নয়নাদের বাড়ি আসার পর একটু হালকা লাগছিল সূচনার। কিন্তু নয়নার মা মনিকা বেগম যখনই সূচনাকে বোঝাতে শুরু করলেন, তখনই সূচনা বুঝে গেছে যে সুরভি বেগমই মনিকা বেগমকে বলেছেন সূচনাকে বিয়ের জন্য রাজি করাতে। মনটা সূচনার আরও দ্বিগুণ খারাপ হয়ে গেল। যেখানে যাচ্ছে সবাই বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছে। কেউ বুঝতে চাইছে না সে বিয়ে করতে চায় না। সে চায় না বিয়ে নামক সম্পর্কে জড়াতে। সে চায় না অচেনা অজানা কোনো পুরুষকে স্বামী হিসেবে মেনে নিতে। বিয়ে করলে অন্য একটা অপরিচিত পুরুষকে স্বামী হিসেবে মানতে হবে। নিজের শরীরে অন্য কোনো পুরুষ যাকে সে কোনোদিনও ভালোবাসতে পারবে না, সে স্পর্শ করবে ভাবতে শরীরটা তার ঘিন ঘিন করে উঠছে। ড্রয়িং রুমে বসেছিল সূচনা। তার পাশে নয়ন টিভি দেখছে। নয়না রুমে বসে ফোনে কথা বলছে রাদীপের সাথে। মাহের রাতের খাবার খাচ্ছে। কিছুক্ষণ আগে সে অফিস থেকে ফিরেছে।
খাওয়া শেষে মাহের গিয়েও সোফায় বসলো। নয়নের সাথে টুকটাক কথা বলার পাশাপাশি সূচনার সাথেও কথা বলছে সে। নিয়াজ খান মাহেরের বাবা নয়নকে ডাকতেই সে উঠে যায়। বসার রুমে এখন মাহের আর সূচনা। মাহেরের নজর টিভির দিকে। সূচনা বেশ ইতস্তত করে বলে উঠল, শুনুন, জি বলুন। আপনার সাথে আমার খুব জরুরি কথা ছিল। জি বলুন। চুপ হয়ে গেল সূচনা। তার নীরবতা দেখে মাহের টিভি থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকালো। মৃদু স্বরে বলল, এনি প্রবলেম? সূচনা মাথা ঝাঁকালো। মাহের চিন্তিত মুখে বলল, আপনি কি কিছু নিয়ে টেনশন করছেন বা নার্ভাস ফিল করছেন? কথাটা শুনতে যেন সূচনা ভরসা পেল, সাহস পেল আর একদমে বলে ফেলল, প্লিজ আপনি আমাকে বিয়ে করুন মাহির। এছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনিই পারেন আমাকে এই বিপদ থেকে বাঁচাতে।